আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ইন্টারনেটের থ্রু দেশ এবং দেশের বাইরে থেকে যেই শুনছেন না কেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আমি শাহরিয়ার রাফি আছি আপনাদের সাথে এবং সবসময় প্রার্থনা করি আপনারা নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। এবং আজকে আমরা শুনতে যাচ্ছি তিনটি ঘটনা, এবং এই তিনটি ঘটনাতে যাওয়ার আগে গতকালকে কিন্তু শুক্রবার গিয়েছে এবং আজকে হচ্ছে শনিবার এবং 13 তারিখ, এবং শুক্রবারে আসলে ফ্রাইডে স্পেশাল আসেনি। এবং আপনি যদি একটু চ্যানেলে চেকিং করে দেখেন বা প্রতিনিয়ত স্টক করেন আমার ইউটিউব অ্যাকাউন্টটি, তাহলে দেখবেন যে গত শুক্রবারের পর আসলে কোনো এপিসোড আসলে ছাড়া হয়নি পুরো সপ্তাহ জুড়ে। কারণ আপনারা জানেন যে এখন পর্যন্ত যে কটাই ভিডিও 10টা 15টা বা যে কটাই ভিডিও সংখ্যা, এগুলো আসলে কিন্তু একদিনে বা এক শুক্রবার করে ছাড়ার কারণে হয়নি। এগুলো আসলে প্রতি শুক্রবারে 2-3টি করে ভিডিও ছাড়ার কারণেই কিন্তু হয়েছে। কিন্তু ব্যস্ততার কারণে, এবং আরও সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ব্যস্ততা আসলে মেইন ফ্যাক্টর নয়। মেইন ফ্যাক্টরটা হচ্ছে যে আসলে এই চ্যানেলটা নিয়ে আসলে অনেক কিছু ভাবাচ্ছে আমাকে এবং অনেক কিছুই প্ল্যানিং করছি। যেমন এখনও চ্যানেলটাতে কাঙ্ক্ষিত অডিয়েন্সগুলো ক্যাচ করতে পারছে না। নতুন চ্যানেল হিসেবে কিন্তু যেমন লাস্ট ফ্রাইডে স্পেশাল যে এপিসোডটা ছিল, সেই এপিসোডে কিন্তু বেশ ভালোই একটা রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে, কিন্তু চাচ্ছি আরও বেশি রেসপন্স, এবং এর জন্য কিন্তু আসলে ঘটনাও প্রয়োজন। এটাও ঠিক, যখন আস্তে আস্তে চ্যানেলটি বড় হয়ে যাবে তখন অনেক ঘটনা আসতে শুরু হবে, তখন অনেক লং এপিসোড এবং রেগুলার এপিসোড ছাড়া সম্ভব হবে। তো আমি এখন থেকে ভাবছি যে প্রতি সপ্তাহে 3টা করে ঘটনা ছাড়বো, অর্থাৎ 3টে এপিসোড রিলিজ হবে, এবং এর পাশাপাশি ফ্রাইডে স্পেশাল তো থাকবে। এছাড়া আমি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা লিখি কমিউনিটি ট্যাবে, সেখানে গিয়ে আপনি চাইলে ঘটনা পড়তেও পারেন। কমিউনিটি ট্যাবে গিয়ে কমিউনিটি পোস্টগুলো দেখতে পারেন, চাইলে আপনার কাছে হয়তো ভালো লাগবে। এবং বিভিন্ন ঘটনা আছে যেগুলো আসলে অনেক সময় ছোট ঘটনা হলেও অনেক ভৌতিক উত্তেজনা এবং অভিজ্ঞতা দেয়। তো সেগুলো আসলে চেষ্টা করছি কীভাবে ছাড়া যায় ভেবেছি, অর্থাৎ ডিসিশন নিয়েছি যে শর্টসের মাধ্যমে ছাড়বো, ইউটিউব শর্টসে ছাড়ার চেষ্টা করব সেই ঘটনাগুলো। তো আজকে যে 3টি ঘটনা শুনতে যাচ্ছি, এই 3টি ঘটনা আর দেরি না করে চলে যাই আমাদের আজকে ঘটনাগুলোতে। প্রথম যে ঘটনাটা, প্রথম এই ঘটনাটা আসলে আমার ব্যক্তিগত একটা শোনা একটি ঘটনা, এবং আমার ঘটনা দিয়ে তাহলে শুরু করছে এবং এরপরে চলে যাবো আমাদের দর্শকের ঘটনাতে। তো কিছুদিন আগে, অর্থাৎ এই বছরে, অর্থাৎ কুরবানি ঈদ চলে যাওয়ার ঠিক কয়েকদিন পরেই মূলত হচ্ছে আমার সম্পর্কে একজন আত্মীয়, তিনি মূলত হচ্ছে তার গ্রামের বাড়িতে তিনি আসেন, এবং আসার পর হচ্ছে যে যেটা হয়, আমি সেখানে যাই আমাদের ফুল ফ্যামিলি সহ। এবং সেখানে পরিবেশটা যদি বলি, এটা মূলত হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের একদম ভিতরে গ্রাম সাইডে একটা এরিয়া, এবং সেখানে হচ্ছে যে আপনার বেশ নিরিবিলি একটা পরিবেশ। এবং আপনারা সবাই জানেন যারা গ্রামে থাকেন যে গ্রামের ভিতরে দেখা যায় যে যেগুলো একটু মফস্বল এরিয়া, আশপাশে অনেক বাড়িঘর থাকে, এবং থাকে হচ্ছে বিভিন্ন স্কুল, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। এবং আরেকটু টাউন এরিয়াতে যখন আমরা আসি কোনো একটা যানবাহনে করে, তখন দেখা যায় যে আমরা আরও মানুষজনের উপস্থিতি এবং আরও অনেক সুযোগ সুবিধা আমরা আসলে পাই, কিন্তু যেগুলো একটু গ্রামের ভেতরে, অর্থাৎ একটু ভেতর সাইডের দিকে সেখানে দেখা যায় যে হাতে গোনায় অল্প কিছু বাড়ি, অল্প কিছু দোকান, এবং হাতে গোনায় অল্প কিছু মানুষেরই বসবাস। তো ঠিক সেই জায়গাটাতেই, কেরানীগঞ্জে হচ্ছে সেই জায়গাটাতেই হচ্ছে মূলত আমার সেই আত্মীয়ের বাড়ি। তো সেখানে যাওয়ার পরে হচ্ছে যে যেটা হয়, যেহেতু আশপাশটা একটু নিরিবিলি ছিল, সারাদিন বাসায় থাকা ছাড়া আসলে ওরকম কোথাও যাওয়ার নেই। এবং যেটা হয়, বাসায় থাকতে থাকতে পরে যেহেতু লং একটা সময়ের জন্য সেখানে যাওয়া হয়েছিল, লং একটা সময়ের জন্য যাওয়ার পর 2-3 দিন যাওয়ার পর আমার সেখানে আসলে অনেক বোরিং ফিল হতে শুরু হয়। এরপরে যেটা আমি করি সেটা হচ্ছে যে প্রতিদিন যেটা করতাম, সকালে বা দুপুরে বা বিকেলের দিকে আমি একটু হাঁটতে বেরোতাম। তো বলে রাখা ভালো, ওই জায়গাটাতে এর আগেও আমি বেশ কয়েকবার গিয়েছিলাম। তো সেখানে আমার একটা ফেভারিট একটা জায়গা আছে, যেটা কিনা বাসা থেকে একটু সামনেই, বাসার পেছন সাইডটাতে এটার মতো পড়েছে একটা পুকুর পাড়, যেখানে গিয়ে মূলত হচ্ছে আমি একা একা দাঁড়াতাম এবং ফোন স্ক্রল করতাম, একটু হাঁটাহাঁটি করতাম। তো সেখানে মূলত হচ্ছে আমি এর আগে যখন বছরখানেক আগে গিয়েছিলাম, সেখানে মূলত হচ্ছে পুকুরটা হচ্ছে গোলাকৃতির, এবং এর চতুর্দিকে, অর্থাৎ রাউন্ডভাবে হচ্ছে যে হাঁটার জায়গা রয়েছে এবং গাছপালা রয়েছে, এবং জায়গাটাতে দেখা যায় যে সন্ধ্যার পরে গেলে আর অনেক বেশি ভালো লাগে। এবং যেহেতু গরমের সিজন চলছিল, কুরবানি ঈদটা গিয়েছে হচ্ছে আপনার গরমের সিজনে, তো বেশ ভালোই লাগছিল সেখানে গিয়ে দাঁড়াতাম। কিন্তু এর আগের বার যখন গিয়েছিলাম সেই পুকুর পাড়ের সাইডটাতে মূলত হচ্ছে কোনো বাড়ি
ঘর ছিল না। এরপরে ঈদের সময় যখন যাই তখন গিয়ে দেখি যে নতুন বাড়ি হয়েছে দুই একটা, এবং বাড়ির যে মানুষজনগুলো ছিল তারা সেখানে ওই সময়টাতে ছিল না। তো আমি প্রথম 2-3 দিন সেখানে হচ্ছে যে আমি যেতাম দুপুরবেলা বা বিকেলবেলা যেতাম, যাওয়ার পরে সেখানে দাঁড়িয়ে থাকতাম, এরপরে চলে আসতাম কিছুক্ষণ হেঁটে। কিন্তু এবার যাওয়ার পর 2-3 দিন পরে দেখলাম যে সেই বাড়ির মানুষজনগুলো চলে আসে। তো আমি যে কারণে আমি সেই বাড়িগুলোর সামনে গিয়ে আর অবস্থান করি না বা দাঁড়াই না, কারণ স্বাভাবিক গ্রামে যে কোনো একটা অপরিচিত মানুষ যদি কোনো একটা বাড়ির সামনে এভাবে হাঁটা চলাফেরা করে তাহলে অনেকের কাছে হয়তো বিষয়টা অকওয়ার্ড লাগতে পারে। তো এরপর আমি যেটা করলাম, ডিসকভার করা শুরু করলাম যে আসলে আরও এরকম কী জায়গা আছে যেখানে গেলে অনেক ভালো লাগতে পারে। তো এরপরে একটু হাঁটতে 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 যখন আরও সামনের দিকে গেলাম, সামনের দিকে যাওয়ার পরে একটা রাস্তা পেলাম, যে রাস্তাটা আসলে একটু অদ্ভুত সুন্দর। অদ্ভুত সুন্দর এই কারণে যে রাস্তাটা হচ্ছে একদম সোজা গিয়েছে, এবং এর লাস্ট যে কী বলবো যেখান দিয়ে মনে হচ্ছে যে সামনে যাওয়া যায়, লাস্ট আমি জায়গাটা সম্পর্কে আমি জানি না, কিন্তু যখন রাস্তাটাতে এন্টার করার পর হচ্ছে যে রাস্তাটা খুব বেশি একটা বড় না, ন্যারো আকৃতির, এবং সেই রোডটা দিয়ে মানুষজনের চলাচল বলেন বা গাড়ি যে চলাচল বলেন, রিক্সা যেটাই বলি না কেন, খুবই কম পরিমাণে, এবং আশপাশে হিউজ পরিমাণে গাছপালা, এবং রাস্তাটা ঠিক পাশেই হচ্ছে যে একটা ক্ষেত। এবং এটা আসলে কীরকম ক্ষেত আমি আপনাদেরকে আসলে ঠিক বুঝে ওঠাতে পারছি না। মানে ক্ষেতটা হচ্ছে যে আপনার একটু ডোবা আকৃতির, একটু পানি আছে, একটু গাছপালা দিয়ে ভরা, এবং কিছু অংশ আছে যেখানে হচ্ছে আপনার পাট গাছ লাগানো, বোঝা যাচ্ছে যে এখানে মতো হচ্ছে আপনার পাট চাষ করা হয়। তো আমি সেখানে যাওয়ার পরে আমার কাছে অনেক ভালো লাগে, এবং আমি সেখানে রেগুলার গিয়ে আমি হচ্ছে দাঁড়িয়ে থাকতাম, এবং দাঁড়িয়ে হচ্ছে যে আমি ফোন স্ক্রল করতাম, আশপাশের পরিবেশটা দেখতাম। এবং সব থেকে বেশি ভালো লাগতো যখন সন্ধ্যার পর অর্থাৎ মাগরিবের পর আমি সেখানে যেতাম। মাগরিবের পর একটা জায়গাটা অন্যরকম একটা সৌন্দর্য আমার কাছে অনুভব হতো, খুব নিরিবিলি পরিবেশ, মানুষজনের কোলাহল তেমন একটা নেই, এবং বেশ ভৌতিক পরিবেশেও বলা যেতে পারে, এবং একা সময় কাটানোর জন্য খুব বেস্ট একটা জায়গা। তো এই যে এতক্ষণ যে আমি আপনাদেরকে জায়গার থিমটা আমি আপনাদেরকে দিলাম, এটা দেওয়ার রিজনটা হচ্ছে যে এখন আমি আপনাদের এই জায়গার মূল একটা কাহিনী সম্পর্কে আমি যাবো। তো ঘটনাটা মূলত হচ্ছে যে আত্মীয়ের বাড়িতে আমি মূলত হচ্ছে উঠেছি। এখানে আত্মীয়র বাড়িতে ওঠার পর থেকে আমি মূলত হচ্ছে যে জিনিসগুলো নোটিস করতে পাই, মূলত হচ্ছে এরা ওখানে বেশ প্রভাবশালী মানুষজন, এবং যে কারণে আশপাশের যে কজন মানুষজন আছে গ্রামে তাদেরকে বেশ সম্মানের চোখেই দেখে, এবং দেখলে কথাবার্তা বলে খুব রেসপেক্ট করার পাশাপাশি খুব পছন্দও করে। তো আমি যখন সেই বাড়িতে যাই, আশপাশের মানুষজন যে তৈরিগুলো আমি বের হতাম, অনেকেই এরকম নোটিস করতে শুরু করে। তো ঠিক এরকমই একদিন আনুমানিক বিকাল 5টা কি 5:30 হবে, প্রায় মাগরিবের সময় ঘনিয়ে এসেছে। ঠিক ওই সময়টাতে আমি হচ্ছে যে সেই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম এবং ফোন চালাচ্ছিলাম, এবং একটা ছেলে ছিল যে বেশ কয়েকদিন যাবো, অর্থাৎ ওখানে যাওয়ার পর থেকেই যখন আমি হচ্ছে যে বাড়িটাতে উঠেছি সেটা মূলত ওখানে বলা হয়ে থাকে মেম্বার বাড়ি। তো সেই বাড়ি থেকে আমি যখনই বের হতাম সালাম দিত, কথাবার্তা বলতো, কীরকম আছে জিজ্ঞেস করতো, এবং ঠিক সেরকমটা ওই দিন হয়। তো আমি ওখানে যখন দাঁড়িয়েছিলাম সেই ছেলেটা যাচ্ছিল, এবং সেই ছেলেটা যাওয়ার সময় আমি তাকে প্রথমে খেয়াল করি না, তো সে আমাকে সালাম দেয় এবং জিজ্ঞেস করে কেমন আছেন ভাইয়া। আমি যখন বলি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে, তো তখন আমার মনে হয় দিন একটু মনে হলো যে আমি তার সাথেও কথা বলি, বিকজ সে লাস্ট কয়েকদিন যাবত আমি অবজারভেশন করছি যে সে যখনই আমার সামনে দিয়ে চলাফেরা করে সে আমাকে জিজ্ঞেস করতে, আমিও ভাবলাম তার সাথে একটু কথা বলা যাক। তো আমি তাকে ডাক দিলাম এবং জিজ্ঞেস করলাম যে এরকম তোমাকে ঠিক চিনতে পারলাম না। তো সেই ছেলেটা আমাকে বললো যে আমি আপনাদের এখানে বাড়ির সামনেই থাকি, আমাদের বাড়ি একটা সে দেখিয়ে দিল, এবং এরপর এসে আমাকে বললো যে আপনি মেম্বার বাড়িতে এসেছেন না। আমি তখন বললাম যে হ্যাঁ এখানে আমি ঘুরতে এসেছি, উনি আমার সম্পর্কে ভালো হন। তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই জায়গাটা খুব ভালোই, আমি এখানে আসার পর থেকে আসলে যেহেতু আশপাশে ওরকম ঘোরার কোনো জায়গা নেই, তাই আমি হচ্ছে যে প্রথমে সেই পুকুর পাড়টাতে যেতাম এবং সেখানে গিয়ে হচ্ছে বসে থাকতাম, ফোন চালাতাম, যেহেতু সারাদিন বাসায় থাকতে ভালো লাগে না। কিন্তু এরপরে দেখলাম যে এবার পুকুর পাড়ে এসে দেখি যে সেখানে বাড়ি হয়ে গেছে পাশে, যে কারণে এই রোডটাতে আসা। এবং এই রোডটাতে আমি এর আগেও 2-3 বার এসেছি, কিন্তু আসার পরে কখনো মানে এই জায়গাটাতে আসা হয়নি। তো এবার এই প্রথম আমি এখানে হেঁটে আসি। তো এর পরক্ষণে ছেলেটি আমাকে বলে যে ভাই এখানে আসেন ঠিক আছে, কিন্তু সন্ধ্যার পরে এই জায়গাটাতে মানে এই রোডটাতে না আসাটাই ভালো। তখন আমি আগে জিজ্ঞেস করলাম যে কেন কোনো সমস্যা হয় এখানে, যেমন গ্রামের যে ভিতর সাইডগুলোতে চোর ছিনতাইকারী এ ধরনের উপদ্রব
অনেক থাকে। তো তখন আমাকে সে বললো যে এখানে একটা ১-১.৫ বছর আগে একটা ঘটনা ঘটেছিল, এরপর থেকে এই রাস্তাটাতে মানুষজন একটু কম চলাচল করে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে কী ঘটনা ঘটেছিল। তো তখন সে আমাকে বলে যে এরকম এই রাস্তাটাতে আগে একটু তুলনামূলক মানুষজন বেশি চলাফেরা করতো, বিশেষ করে মাগরিবের পরে, সন্ধ্যার পরে, রাত্রেবেলা এই সময়গুলো দিয়েও মানুষ মোটামুটি যাতায়াত করতো। কিন্তু ১.৫ বছর আগে যেটা হয়, এদিকে পাশের গ্রামেরই একটা ছেলে, সেই ছেলেটাকে যেটা করা হয় বিভিন্ন হচ্ছে আপনার পারিবারিক কোলাহলে, মানে কী বলবো বিষয়টা, ওয়ার্ডটা আমি এভাবে এক্সপ্লেন করতে পারি যে পারিবারিক দ্বন্দ্বের জেরে সেই ছেলেটাকে ওখানে হচ্ছে যে আপনার মারা হয়, এবং ছেলেটার বয়স ছিল ২৩-২৪ সামথিং। এবং সেই ছেলেটাকে মারার পরে এই যে সে আমাকে আঙুল দিয়ে হাত দিয়ে দেখিয়ে দিল যে এখানে যে পাট ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতের ভিতরে তাকে ফেলে রাখা হয়। তো প্রথম ২-১ দিন মানুষজন বুঝতে পারে না, প্রথম দিন মানুষ ওরকমভাবে বুঝতে পারে না, যেহেতু তার লাশটা পাট ক্ষেতের ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু যেহেতু এখানে একটু পানি ডোবা টাইপের, তো ২-১ দিনের মধ্যে লাশটা ভয়ানক আকৃতিতে পচে যায় এবং বেশ দুর্গন্ধ বের হতে থাকে। এবং এই দুর্গন্ধটা মানে আসলে স্বাভাবিক লেভেলে ছিল না সেই ছেলেটার ভাষ্যের মতে। এবং যখন অনেক বেশি দুর্গন্ধ হয় এবং আশপাশেই কোনো একজন কৃষক সে যখন নোটিস করে যে আসলে পাট ক্ষেতের ভিতরে কিছু একটা বড় বস্তাবন্দি কিছু একটা দেখা যাচ্ছে, আশপাশে ২-১ জন মানুষকে ডাকা হয়। এবং ডাকার পর যেটা হয় এরকম সেই লাশটাকে বের করা হয়, পুলিশ আসে। এবং পুলিশ আসার পরে যেটা হয় সেখানে একটা অ্যাম্বুলেন্স চালক ভাই ছিলেন, যে এরকম বিভিন্ন লাশ, তারপরে হচ্ছে রোগী, এদেরকে পেশেন্টদেরকে আনানো করতো, ঢাকায় নিয়ে যেত, বিভিন্ন স্থানে নিয়ে যেত। তো এরপরে সেই ভাইয়ের ঘটনাটা বলল যে সে যখন এরকম আসে রাত্রেবেলা আনুমানিক ৯টা ৯:৩০টার দিকে, আসার পরে সেই লাশটাকে হচ্ছে তোলা হয় এবং তুলে সেটা হচ্ছে মর্গে নিয়ে যাওয়া হবে এবং সেটা একটা পোস্টমর্টম করা হবে। এবং পাশের যেহেতু গ্রামের ছেলে ছিল তার মা বাবাকেও ফোন করা হয় লাশটা বিক্রি করার জন্য। পোস্টমর্টম করার পর যখন লাশটা ওঠানো হয় তখন সেই ভাইটাকে বলা হয় এই লাশটা হচ্ছে মাদারীপুর দিয়ে আসছে, কারণ তাদের গ্রামের বাড়ি ছিল হচ্ছে মাদারীপুর, বাট তারা সেখানে কেরানীগঞ্জেই থাকতো বেশ অনেক বছর যাবত। তো লাশটা দাফন করার জন্য যখন অ্যাম্বুলেন্সে ওঠানো হয়, অ্যাম্বুলেন্সে ওঠানোর পরে সেই ভাইটার সাথে ছিল হচ্ছে তার হেল্পার, এবং তারা যখন ট্রাভেল করা শুরু করে এবং অ্যাম্বুলেন্সের ঠিক ড্রাইভার সিটের পিছনে কোনো প্রকার পার্টিশন দেওয়া থাকে না, তো যে কারণে হয় তার যে মা বাবা বা লাশের সাথে কোনো আত্মীয় স্বজন কোনো লোকজন যেতে রাজি হচ্ছিল না, বিকজ বিশাল পরিমাণের দুর্গন্ধ বের হচ্ছিল, যেহেতু ২-১ দিন যাবত, ২-৩ দিন যাবত লাশটা সেই পাটক্ষেতের ভিতরে পড়ে রয়েছে। তো এরপরে ড্রাইভার ভাই যিনি ছিলেন সে হচ্ছে তার হেল্পারকে নিয়ে গাড়ি চালানো শুরু করেন, কিন্তু একটু গাড়িটা চালানোর পরে তারা আর গাড়ি চালাতে পারছিল না দুর্গন্ধের কারণে। এরপরে যেটা করে তারা হচ্ছে যে এরকম একটা গামছার মধ্যে তারা পাউডার দিয়ে হচ্ছে যে মুখে পেতে তারা হচ্ছে যে আবারও এরকম ট্রাভেল করা শুরু করে। এবং তারা যখন গাড়ি চালাচ্ছিল হঠাৎ করে যেটা হয় সেই লাশটা এরকম উঠে বসে যায় তাদের ড্রাইভিং সিটের পিছনে এবং তারা বেশ ভয় পেয়ে ওঠে। এরপরে তারা হচ্ছে গামছা দিয়ে বেশ শক্ত করে গাড়িটার যেই স্ট্রেচার ছিল বা যেটাই ছিল সেটা সেটাতে হচ্ছে লাশটাকে বাঁধে। এরপরে তারা যখন আইরু ট্রাভেল করা শুরু করে তাদের কাছে মনে হচ্ছিল যে গাড়িটা প্রচণ্ড পরিমাণে ভার হয়ে গেছে, অথবা গাড়িটা এত পরিমাণ ভার হয়ে গেছে যে ভারের কারণে গাড়িটা তাদের যে কাঙ্ক্ষিত স্পিডটা ছিল সেই স্পিডে তারা তুলতে পারছে না গাড়িটাকে, কারণ তাদের খুব দ্রুত লাশটা হ্যান্ডওভার করতে হবে। তো এরপরে যেটা হয় তারা এরকম আবারও যখন পিছনের দিকে তাকায় দেখে যে লাশটা যে গামছা দিয়ে পেঁচানো ছিল সেই গামছাটা খুলে হচ্ছে লাশটা সাইডে পড়ে গিয়েছে। এর ফলে তারা যেটা করে আবার বের হয়ে উঠিয়ে লাশটা স্ট্রেচারের উপরে রাখে ড্রাইভার এবং হেল্পার সহ। এরপরে তারা বেশ দূর যায় এবং দূর যাওয়ার পরে তারা হচ্ছে যে এরকম চা পানি খেতে থাকে একটু রেস্ট নেওয়ার জন্য, যেহেতু রাত হয়ে গিয়েছিল বেশ। এরপরে যেটা হয় তারা হচ্ছে যে আবার যখন এরকম গাড়ি ড্রাইভ করা শুরু করে, এরপরে ড্রাইভ করতে করতে তারা হচ্ছে যে যখন একটা কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে তারা পৌঁছায়, এরপরে হঠাৎ করে যেটা হয় গাড়ির পিছনে যে ব্যাকডালা বা ব্যাকডোর যেটাই বলি না কেন সেটা অটোমেটিক খুলে যায়। এবং এটার কারণে যেটা হয় ড্রাইভার প্রচণ্ড পরিমাণে ভয় পায়, যে কারণে পিছনে যে ব্যাক ডোরটা ছিল সেটা সম্পূর্ণ লক ছিল এবং গাড়িটা ছিল রানিং অবস্থায়, এবং সেই অবস্থায় দরজাটা খুলে যায় এবং লাশের স্ট্রেচার থেকে অর্ধেক বের হয়ে যায়। এরপরে তারা অনেক এরকম ঝামেলার মধ্যে দিয়ে যেতে থাকে এবং অবশেষে তারা তাদের যে কাঙ্ক্ষিত লোকেশনটা ছিল সেখানে গিয়ে তারা লাশটা হ্যান্ড ওভার করে আসে। এরপর থেকে আসার পর থেকেই এখানে এই রোডটা দিয়ে সন্ধ্যার পরে যেত মহিলা বা বাচ্চারা তারা এরকম বিভিন্ন ভৌতিক দৃশ্য তারা হচ্ছে যে পাটক্ষেতের মধ্যে দেখতে পেত, এবং অনেকেই উপরে নাকি এরকম
ছেলেটার ভাষ্য মতে বলা হয় যে এরকম অনেকের উপরে এই ধরনের ভয়ঙ্কর অনেক জিনিস আসর করে বা তারা হচ্ছে বিভিন্ন ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়, যে কারণে যেটা হয় মাগরিবের পর থেকে বা বিকাল সন্ধ্যার পর থেকে এই রাস্তাটা তারা সহজে প্রয়োজন ছাড়া ব্যবহার করে না। তো ছেলেটা সে আমাকে বলে যে এরকম আপনি এখানে ভর দুপুরবেলা এবং হচ্ছে সন্ধ্যার পর এই জায়গাটাতে আপনার না আসাটাই ভালো, যেহেতু আপনি একা এই জায়গাটাতে আসেন, কারণ এই জায়গাটাতে এই লাশটা পাওয়ার পর থেকে এরকম বিভিন্ন রকম সমস্যা হতে থাকে। তো এটা ছিল আমার প্রথম ঘটনাটা, এবং প্রথম ঘটনাটা আসলে আমি যখন শুনি তখন আমার কাছেও বেশ ভয় লাগতে থাকে। এরপর থেকে আমি যেটা করি, সেখানে যে কদিন ছিলাম প্রায় 1 সপ্তাহ মতো আমি সেই জায়গাটাতে ছিলাম, স্টে করেছিলাম। এবং স্টে করার পর আমি যখনই বের হতাম আমি আসলে সকালের দিকে এবং ভর দুপুরবেলা যেতাম, বাট বিকালের পরে সন্ধ্যার দিকে যখন একটু অন্ধকার হয়ে আসতো, মাগরিবের সময় ঘনিয়ে আসতো বা রাত্রেবেলা আমি সেই জায়গাটাতে একদমই যেতাম না। তো এটা ছিল আমার প্রথম ঘটনা, এবং আমি সামান্য কয়েক সেকেন্ডের একটা ব্রেক নিয়ে আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় ঘটনাটিতে। ওয়েলকাম ব্যাক আবার সবাইকে। এখন চলে যাচ্ছি হচ্ছে তৃতীয় ঘটনাতে, এবং এই তৃতীয় ঘটনাটি আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে। আপনারা যদি একটু ব্যাক ভিডিওগুলো আপনারা যদি একটু চেকিং করে থাকেন, দেখবেন যে সেখানে হচ্ছে যে আপনার কিতাবুল নামের একটি ছেলে বা একজন লোক রেগুলার ঘটনা আমাকে পাঠাচ্ছিলেন, এবং তিনিও যেটা করেন এখন বেশ কয়েকটা ঘটনা আমাকে পাঠিয়ে রেখেছেন। কিন্তু যেটা বললাম আসলে গত সপ্তাহে সময়ের কারণে, এবং যেহেতু চ্যানেল নিয়ে অনেক কিছু প্ল্যান করা হচ্ছে এবং এই চ্যানেলটাকে আরও প্রফেশনালি এরকম বড় পর্যায়ে আমরা ভাবছি যে এই বিভিন্ন যে আমাদের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো সম্প্রচার করবো। এবং আরেকটা জিনিস সেটা নোটিসেবল, সেটা হচ্ছে অনেকে অডিও শুনতে পছন্দ করেন। তো ওয়াইটি মিউজিক অ্যাপে আপনারা হচ্ছে যে এখনও আমাদের যে স্টোরিগুলো রয়েছে বা ভিডিওগুলো রয়েছে এগুলো অ্যাভেলেবল নয়, বা সার্চ করলে সার্চেবল দেখাচ্ছে না। তো এগুলো এই ধরনের যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে অনেকে আবার হয়তো স্পটিফাইতেও শুনতে পছন্দ করতে পারে, যদিও স্পটিফাইয়ের এই লিসেনার্সগুলো বা কী বলবো অডিয়েন্সগুলো একদম ডিফারেন্ট ওয়েজ বা যেটাই বলি না কেন, তো এগুলো নিয়ে মতো হচ্ছে যে কাজ চলছে। তো হচ্ছে যে আপনার এটার জন্য আমরা মতো হচ্ছে কাজ করছি। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের তৃতীয় ঘটনাতে চলে যাই, এবং তৃতীয় ঘটনাতে যেহেতু একজন দর্শক আমাদেরকে পাঠিয়েছেন, বলে রাখতে চাচ্ছি যে পিন কমেন্ট এবং ডিসক্রিপশন চেক করবেন, যেখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। সেই ইমেল অ্যাড্রেসে হচ্ছে যে আপনি আপনার ঘটনাটা চাইলে পাঠিয়ে দিতে পারেন। তো আর দেরি না করে চলুন যেভাবে লিখেছেন সেভাবেই ঘটনাটা পড়ছি। আসসালামু আলাইকুম রাফি ভাই, আমার নাম কিতাবুল। আমার দাদার কাছ থেকে আরও 3টি ঘটনা আমি কালেক্ট করেছি, 3টি ঘটনাই পাঠাচ্ছি। রাত হলেই শ্যামপুর গ্রামে শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝেই থাকে শুধু পাতার মরমর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম। শুনশান নীরবতার এই গ্রাম আজও রাত নেমে এসেছে ভয়ঙ্কর কিছু বার্তা নিয়ে। শুনশান নীরবতার এই গ্রাম আজও শুনশানি হয়ে গেছে, কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ। খেয়ে ঘুমিয়ে পড়তো যে কৃষক, সেও এসে ভিড় করেছে কালনি শাখা নদী সলিনার তীরে। ব্যাপার কিছুই না, সেখানে ভেসে উঠছে এক মহিলার লাশ। সবাই যে যার মতো বলা বলি করছে, চিনতে চেষ্টা করছে লাশটাকে, কিন্তু কেউ চিনতে পারছে না, কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে। এখন চারিদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে। মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না। এর মাঝেই কোনো এক উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশটার হাত পা দেখার চেষ্টা চলেছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায়। রাত যত বাড়ছে তত ভিড় বাড়তে থাকে সেখানে। মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ি সুলেখাকে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা। তারপর থেকে ওর বার্তা নেই। সৎমা সুলেখা, অর্থাৎ সৎমা ও সুলেখার কোনো খোঁজই করে না। এখন ও সুলেখার মায়ের কোনো দেখা নেই, শুধু ওর বড় ভাই জমি শেখ এর কান্নাকাটি চলছে লাশটা পাশে।
অনেকে ওকে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না। বারবার বারবার আছাড় খেয়ে মরা কান্না করছে জামাল শেখ। ছোট বোনটাকে অনেক ভালোবাসতো সে। সকালে ঝগড়া হওয়ার সময় বলেছিল, যা দূরে যাইয়া মরগা। এখন থেকে সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল সে, কিন্তু লাশটার পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই গ্রামের 3 জন মুরব্বী এসে নিজেদের মাঝে বলা বলি করতে লাগলো। কেউ এই লাশটা দাফন করতে চায় না, কেউ নিয়ে ফেলতে চায় সেই পানিতে যেখান থেকে ভেসে উঠেছে এই লাশ। কেউ কেউ জানাজা পড়ার জন্যই বসে থাকলো, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এরই মাঝে একটা চিৎকার করে শুনে সবাই দৌড়ে গেল চিৎকারে উৎসের দিকে। সেখানে এক 12-13 বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে গিয়েছে, কিন্তু চিৎকার করছে ভয়, কারণ সে একটা জিনিসটার সাথে হোঁচট খেয়ে সেটা আর কিছু নয়, সেই বেহরিশ লাশের মাথা। মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল, কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোঁচট খেয়ে পড়েছে সেই ছেলেটা। এরপরেই হঠাৎ করে কান্না কাটির শুরু হল। সুলেখার নাকে ফুল দেখেই সবাই চিনে ফেলে যে এটা সুলেখার লাশ। সাথে সাথেই 2-3 জন মিলে সে লাশটার মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে। মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ আর আত্মীয় স্বজনরা। গ্রামের মাতাব্বরদের মাঝে 2-3 জন এই লাশের জানাজা করে দাফন করতে চায় না। 4-5 জন তাদের কোনো কোরআন হাদিস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। এই গ্রামের মসজিদের মৌলানার সাথে তর্ক লেগে যায় করিম মওলা আর তার ছেলে রহমান মওলার। শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ 2-3 জন মিলে কোনো রকম জানাজা পড়ে দাফন করে। এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও এসেছিল। সবুজ মিয়া নিচে দায় থেকে এই কাজে উৎসাহ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়। পরদিন এক সালিশে দিন সাথে সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে। কেউ কেউ বলা শুরু করে যে সবুজ মিয়া সুলেখার প্রেমে সম্পর্কে ছিল। আর এর বেশ ধরে কয়েকদিন পর আবার সালিশ ডাকা হয়। যেই 3 জন লাশ দাফন করেছিল জানাজা করতে চায়নি, তাদের রায়ে সবুজ মিয়াকে এক ঘরে করে রাখে সবাই। আসলে ওই 3 জন খুব ক্ষমতাশালী ছিল বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি। তাদের মাঝে রহমান মওলাকে পরের মাসে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াতে যাচ্ছে, তাই তার সাথে কেউ আর কথা কাটাকাটি করতে চায়নি। ফলাফল নিরীহ সবুজ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই। কিন্তু সুলেখার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল, তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে। এরই মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলেই যায়। 2 সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজ আজান দিতে গিয়ে এক বিভৎস দৃশ্য দেখতে পায়। ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে সে। সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায়। কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে। অনেক ক্ষণতন করে খোঁজার পর তার জ্ঞান ফিরল। সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ সেখানে দাফন করা হয়েছিল। সুলেখার লাশের পাশেই একটা ঝাড়ুর গাছ আছে, যেই একটা ডালে পাওয়া যায় করিমের মওলার ছিন্ন বিচ্ছিন্ন লাশ। প্রথমে কেউ চিনতে পারেনি, কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশটার মাথা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখে গিয়েছে। দৃশ্যটা দেখে কেউ সহ্য করতে পারছিল না। শেষে পুলিশ ডেকে পাঠানো হয়। পুলিশ এসে লাশটা নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এর মাঝে রহমান মওলা খেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে। বিকালে যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুন জ্বালিয়ে দেয়। সবাইকে বলে বেড়াতে থাকে যে সবুজ মিয়া গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করেছে। এই সময় তার সাঙ্গপাঙ্গরা মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারতে থাকে। শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুলের ঘরের একটা রুমে পেতে রাখা হয়। সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মওলার সামনে কেউ তর্ক করেনি, মার খাবার ভয়ে। এরপর থেকে 2 দিন ধরে বন্দি থাকে সবুজ মিয়া সেই স্কুলের ঘরে। সকালবেলা এসে রহমান মিয়াকে লোকজন খাবার দিয়ে যায়। সবুজ মিয়া খাওয়ার শেষ হলেই মার শুরু করে। শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় রহমান মওলার লোকজন। এর 3 দিন পরেই আবার শ্যামপুর গ্রামে শোর হয়ে গেল। এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মওলার মাথা কাটা লাশ। গ্রামে বাসী 2টেই দেখেছে, কিন্তু এই রহমান মওলার লাশের পায়ের দিকটা ছিল না, পাশেই পড়েছিল হাড়গোড়, যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে। এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় ভয়ে। কিন্তু পুলিশ রহমানকে অর্থাৎ তার ভাই রহিম মোল্লাকে টাকা খাইয়ে বিদেয় করে দেয়। গ্রামবাসী স্বস্তি পেল। ভয়ে বাড়ি থেকে দিনের বেলা লোকজন বের হওয়া বন্ধ করে দেয়। সবাই
সবুজ মিয়াকে নির্যাতন করা বন্ধ করে দেয়, কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুল ঘরে। এই 7 দিন পরেই পরপর 2 জন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায়। এই 2 জন হলো গ্রামের সেই মুরব্বী যারা সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল, যারা সুলেখার জানাজা পড়াতে চায়নি। গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায়। যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায়। এর মাঝে পুলিশ এসে 2বার সবাইকে জিজ্ঞেস করে, কিন্তু খুনি ধরা পড়ে না। এর ঠিক 2 দিন পর অমাবস্যার রাতে রহিম মোল্লা শুয়ে আছে ওই ঘরের খাটে। এই কয়েকদিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে টহল দিতে শুরু করে। মোটরসাইকেল নিয়ে এলাকার চ্যাংড়া ছেলেপেলেদের সাথে ঘুরে নিজের বাপ ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসেবে জানান দিয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম মোল্লা। পাশের মকবুল বুড়ার এক খাসি জবাই করে খেয়ে দিয়ে শান্তি মতো একটা ঘুম দেশে। প্রতিদিনের মতো অমাবস্যার রাত ছিল সেদিন বেশ শুনশান। রহিম মোল্লা গভীর রাতে ঘুমিয়েছিল। এমন অবস্থায় তার দরজায় টোকা পড়ে। শুনে যে কোণে কোণে 3টা টোকার শব্দ হয়, আর তাতেই রহিম মোল্লা জেগে ওঠে। কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ে সে। দেখে তার সামনে দাঁড়িয়ে আছে একটা লাশ। দেখেই ভয়ে হতভম্ব হয়ে যায় রহিম। কিছু বুঝে ওঠার আগেই সেই লাশের ডান হাতে তার মাথা চলে আসে এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। অর্থাৎ কিছু বুঝে ওঠার আগেই সেই লাশের ডান হাতে তার মাথা দেখতে পায়। জ্ঞান ফিরেই একটা কুয়াশাচ্ছন্ন এলাকায় আবিষ্কার করে নিজেকে রহিম মোল্লা। চারিদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুর নাম ধরে ডাকতে, কিন্তু কেউ সাড়া দেয় না। মনে করেছিল এ সাঙ্গপাঙ্গদের কেউ একজন ফাইজলামি করছে, তার সাথে চিৎকার করে বিশ্রী গালাগাল করে দিল সে। কিন্তু এরপর চারদিক থেকে 4টা কাফনে জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে, এবং একটু পরেই চারদিকে থেকে বেতের বাড়ি শুরু হয়। প্রচণ্ড সে কুয়াশা জন্য রাতে মার খেয়ে অজ্ঞান হয়ে যায় রহিম মোল্লা। এমন সময় মার থেমে যায়। আস্তে আস্তে উঠে বসে সে সামনের দিকে তার দৃষ্টি গিয়ে থেমে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম, কারণ তার সামনে বসে আছে সুলেখা। দেখেই ভয়ে চিৎকার করতে করতে ভুলে যায় সে। এমন সময় সুলেখা বলে ওঠে, কি রে, আমারে চিনতে পারছস? আমি সুলেখা। এই যে দেখ আমার মাথা এখনো কাট। বলেই নিজের মাথা 2 হাত দিয়ে একটানে খুলে রহিম মোল্লার সামনে ধরল। দেখেই বমি করে দিল রহিম মোল্লা। 2 হাত দিয়ে পেট চেপে এক প্রস্ত বমি করে দিল রহিম মোল্লা। কি ছাড়ি দিমু? সেদিন কি আমাকে ছাড়িছিলি রে? তোরা 2 ভাই, আমি কত করে কয়েছি আমাকে ছাড়ি দে। তোরা আমার ছোট ভাই না গোস, তাই বোন মনে করে ছাড়ি দে। কই সেদিন তো ছাড়িস নি? আমাকে 2 জন মিলে নষ্ট করলি। তারপর আমাকে যাতে কেউ চিনতে না পারে তুই মলার বাচ্চা আমার মাথা কাটা করলি। আমার সবুজ মিয়ারে কত মারলি, তোটা সেদিন মনে আছিল না? মনে আছিল না আমার কথা? বলেই নিজের মাথাটা আবার নিজেই ধরে জোড়া লাগালো সুলেখা। এবার কেঁদেই ফেলল রহিম মোল্লা। বলল, আফা ভুল হয়ে গেছে আফা, তুমি আমার এবার মতো ক্ষমা করে দাও। আমি কইতেছি আমি আর এই থাকবো না এই গ্রামে, এর প্রাচ্ছিত্য করব এবং করেই ছাড়বো। এবার খেলখিল করে হেসে উঠল সুলেখা। সে হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম মোল্লা। আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখার সামনে ভয়ার্ত রহিম মোল্লা। তারপর রহিমের পা ধরে এক টান দিয়ে ছিঁড়ে ফেললো তার মাথাটা। গল গল করে রক্ত পড়ছিল সেই কাটা মাথা থেকে। মাথাটা হাতে নিয়ে গা হিম হিম করলো এবং একটা চিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা। এই ঘটনাটা কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ঝাপটা খেয়ে জেগে উঠল সবুজ মিয়া। সপ্তাহখানেক ধরে এইভাবেই তার ঘুম, এবং এই সপ্তাহখানেক পর তার ঘুম ভেঙে ওঠে। মাওলাদের কেউ একজন চোখে পানি দিয়ে ঢেলে দেয়, তারপর খাওয়া দেয়। তার কিছু খায় কিছু খায় না। তারপর শুরু হয় মার। আজকে তাই জেগে ও চোখ বন্ধ করে রেখেছিল সে, কিন্তু মাথায় একটা কোন স্পর্শ পেয়ে চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা। আস্তে আস্তে উঠে বসলো। শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নেই, কিন্তু কে যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। সে বলল, সুলেখা তুই? হ্যাঁ, আমি মরে গিয়েছিলাম, আজকে আমার মুক্তি হইতেছে, তাই শেষবার তোমারে দেখতে এলাম। বলেই কেঁদে ফেললো সুলেখা। আমার বিশ্বাস হইতেছে না, তুই কেমনে মরলি রে? চোখ বড় বড় করে বলল সবুজ মিয়া। এত শুনে কোনো লাভ নেই মাস্টার, তুমি আস্তে আস্তে উঠো, দাও আমি তোমার শেষবারের মতো খাইয়ে দিতেছি 2টা ভাত। বলেই পাশে রাখা থালা নিজের চোখকে যেন বিশ্বাস করতেই পারছে না সবুজ মিয়া।
কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে শেষে ভাত খেতে শুরু করলো। খাওয়া শেষে সুলেখা বলল, আমি যাই মাস্টার, তুমি কয়দিন পর সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করে নিও। আমাকে ভুলে যেও মাস্টার। বলেই পা বাঁধালো সুলেখা। এতক্ষণ ঘরের মাঝে থেকেও জ্ঞান ফিরে আসে সবুজ মিয়া। দৌড়ে দিয়ে একটা দরজা